ওয়াও শান্ত, হোয়াট এ নক! কি অসাধারণ একটা ইনিংস তিনি খেললেন। বিস্ফোরক, বিধ্বংসী সেঞ্চুরি। মাত্র ৫৮ বলে টি-২০ সেঞ্চুরি। বিপিএলে মাঠের বাইরে অনেক বিতর্ক রয়েছে, কিন্তু খেলা মাঠে করাতেই তা জমে উঠলে প্রবলভাবে। সিলেটে প্রথম ম্যাচে হোম টিম সিলেট টাইটান্স যখন আগে ব্যাটিং করে ১৯০ রান তুলেছিল, জয়ের জন্য তারা নিজেদের ফেভারিট ভাবতেই পারত, কিন্তু সেই রান তাড়া করে শান্তর রাজশাহী ওয়ারিয়র্স জিতে গেল ৮ উইকেটে। সেইটা শান্তর ওইরকম অপূর্ব অনবদ্য সেঞ্চুরিতে। অবভিয়াসলি মুশফিকুর রহিমের 50 ওই ১৩০ রানের অবিচ্ছিন্ন পার্টনারশিপের অবদানটা রয়েছে, কিন্তু শান্তর সেঞ্চুরি আসলে ছাপিয়ে গেছে সবকিছু। টার্নিং পয়েন্টের আলোচনা তো করছি, সেটা তো বলবোই, কিন্তু এরকম একটা সেঞ্চুরি দিয়ে কি নাজমুল হোসেন শান্ত বাংলাদেশে টি-২০ বিশ্বকাপ পরিকল্পনায় গাজী আশরাফ হোসেন লিপুদেরকে আবার একটুখানি চিন্তায় ফেলে দিলেন? যদি সামনেও বিপিএল এর কয়েকটা ম্যাচ শান্তর ব্যাটে এরকম রানের বন্যা বইতে থাকে, তাহলে ইউ নেভার নো, ওয়ার্ল্ড কাপ দলেও শান্ত চলে আসতে পারেন। দেখুন, আমি নিজেই একটা ভিডিও করেছিলাম যে বাংলাদেশে টি-২০ বিশ্বকাপ স্কোয়াডে ১৫ সদস্যের দলের মধ্যে ১১ জন নিষেধাই, যে ২ দিন আগেই করেছি। ওই যে বাকি ৪টা স্পট রয়েছে, সেই ৪টা স্পটের জন্য কাদের কাদের লড়াই হবে, ব্লা ব্লা ব্লা। এই পুরো ভিডিওর কোথাও নাজমুল হোসেন শান্তর নাম আমি বলিনি, আলোচনাতেই আনিনি। আনার আসলে কারণও ছিল না, কারণ নাজমুল হোসেন শান্ত বাংলাদেশে টি-২০ পরিকল্পনা থেকে একেবারেই ছিটকে পড়েছেন। হ্যাঁ, তিনি আমাদের টি-২০ টিমের ক্যাপ্টেন ছিলেন বটে, তবে তার ক্যাপ্টেন্সি কেড়ে নেওয়ার পর ইউএই পাকিস্তানের বিপক্ষে সিরিজের স্কোয়াডে তার নাম ঘোষিত হয়েছিল। ইউএর বিপক্ষে একটা ম্যাচে কেবলমাত্র একাদশের সুযোগ পেয়েছেন, অন্য ম্যাচগুলোতে তাকে একাদশেই খেলানো হয়নি। তারপর বাংলাদেশ ৭টা টি-২০ সিরিজ আমরা খেলেছি। শ্রীলঙ্কার বিপক্ষে, পাকিস্তানের বিপক্ষে, নেদারল্যান্ডসের বিপক্ষে, এশিয়া কাপ, আফগানিস্তানের বিপক্ষে, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে, আয়ারল্যান্ডের বিপক্ষে। শান্ত কোনো সিরিজে বাংলাদেশের স্কোয়াডেই ছিলেন না, ফলে তার নাম কেন আলোচনায় আসবে? কিন্তু তিনি যেইভাবে সেঞ্চুরিটা করলেন, বিশ্বকাপ স্কোয়াড ঘোষণার তো ডেডলাইন রয়েছে জানুয়ারি মাসের ৮ তারিখ। তার আগে রাজশাহীর হয়ে ম্যাচগুলোতে যদি শান্ত এইভাবে রান করতে থাকেন, লিপু ভাইদের পরিকল্পনায়, লিটন দাসের পরিকল্পনায়, আমাদের কোচ ফিল সিমন্সের পরিকল্পনায় পরিবর্তন এনে শান্তকে ইনক্লুড করা হলেও হতে পারে। এই যে ১৯০ রান তারা করে রাজশাহী ওয়ারিয়র্স জিতলো, আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে শান্তর ইনিংসের প্ল্যানিংটা। কিভাবে কোন মোমেন্টগুলোতে স্কোর বের করে নিতে হবে এবং কোন সময় এক্সিলারেট করতে হবে, কোন সময় দলকে চাপে পড়তে দেওয়া যাবে না, ভেরি প্রফেশনাল ওয়েতে তিনি সেটা করেছেন। এবং টার্নিং পয়েন্টের মধ্যেও ওই জায়গাটাকে আমি নিয়ে আসতে চাই, ওই রকম অন্তত পক্ষে দুইটা জায়গাকে। দেখেন, সিলেট আগে ব্যাটিং করে ১৯০ রান তুলেছে। তাদের ব্যাটিং ইনিংসের শুরুতে সাইম আইয়ুবের ব্যাটে ঝড় তোলার ইঙ্গিত দিয়ে তিনি আউট হয়ে গেছেন ২৮ রান করে। হজরতুল্লাহ জাজেও একই রকম ২০ রান করে আউট হয়ে গেলেন, এবং রনি তালুকদারও যখন আউট হয়েছেন ৪১ রানে। তারপরে একটা খুব দুর্দান্ত পার্টনারশিপ সিলেটের হয়েছে আফিফ হোসেন ধ্রুব এবং পারভেজ হোসেন ইমনের। পারভেজ হোসেন ইমন আমাদের টি-২০ টিমের আরেকজন সদস্য। ন্যাশনাল টিমে লাস্ট ম্যাচটাতে সারপ্রাইজিংলি যাকে ৪ নম্বরে খেলানো হয়েছিল, এবং সারপ্রাইজিংলি সিলেটের এই টিমটাতেও বিকেলে প্রথম ম্যাচে তিনি ৪ নম্বরে নামলেন। দুর্দান্ত একটা ইনিংস খেলেছেন, ৩৩ বলে অপরাজিত ৬৫ রানের। মূলত লেগ সাইড ডমিনেট ইনিংসই তিনি খেলেছেন, কিন্তু ওই যে 50 করার সময় কাভারের উপর দিয়ে যে একটা শট খেললেন, ওইটা আসলে অসাধারণ, চোখে লেগে থাকার মতো। আফিফের ব্যাট থেকে অনেকদিন পর খুব ভালো একটা ইনিংস দেখতে পেলাম। ৩৩ রান করে তিনি একদম লাস্ট ওভারে আউট হয়েছেন। ৮৪ রানে তাদের এই পার্টনারশিপটা ছিল, ফলে তারা ১৯০ রান তুলে ফেলতে পেরেছিল। টসের সময়ই সিলেটের ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজ বলেছিলেন যে 180 হচ্ছে গিয়ে এই উইকেটে তারা ওই করতে চায়, সেইখানে ১৯০ রান করে একটু কমফোর্টেবল তো থাকারই কথা। আর যখন তারা শুরুতেই তানজিদ হাসান তামিমের রাজশাহী ওয়ারিয়র্স যখন ব্যাটিংয়ে নেমেছে, তার উইকেটটা তুলে নিয়েছে পাওয়ার প্লেতে ১ উইকেটে ৪৩ রানে রাজশাহী ওয়ারিয়র্স। তারপরে সাহিবজাদা ফারহানের উইকেটটাও মিরাজ নিজেই তুলে নিলেন, বিগ শট খেলতে গিয়ে বাউন্ডারি লাইনে ক্যাচ দিয়ে আউট হয়ে গেলেন। 8th ওভারে গিয়ে এই 2টা উইকেট তুলে নিল। তখন কিন্তু আসলে সিলেট টাইটান্সের দর্শকরা তারা একটা ভিক্টরি সেন্স করতে পারছিল, কিন্তু নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিমের পার্টনারশিপ আস্তে আস্তে তাদেরকে না বুঝতে দিতে আসলে ম্যাচটাকে মোটামুটি ছিটকে ফেলে। কিভাবে দেখেন, আমি 3টা ফেজের কথা শুধুমাত্র বলি। ৮ ওভারে প্রয়োজন ছিল কত, ৯২ না ৯৬ রান। বাংলাদেশের বাস্তবতায় রানটা কিন্তু এই আস্কিং রেটটা মোটেই কম নয়। উইকেট যতই ব্যাটিং সহায়ক হোক না কেন, ডিউ এর কারণে বোলিং করাটা যতই কঠিন হোক না কেন, তারপরেও এই রানটা কম নয়, আস্কিং রেটটা কম নয়। নাসুম আহমেদকে ওই সময় যে বোলিংয়ে আসার পরে শান্ত পরপর ২ বলে, প্রথম ২টা বলে ওভারে ৪ এবং ছক্কা মারলেন, ওইটা কিন্তু আস্কিং রেটের প্রেশারটা অনেকখানি কমিয়ে দিয়েছে।
আবার ওই জায়গাটার কথাটা ধরেন যখন 15 নম্বর ওভারের লাস্ট বল 31 বলে 54 রান দরকার, মোটামুটি গুছিয়ে এনেছে রাজশাহী ওয়ারিয়র্স। ওই ওভারটা লাস্ট বলটাতে শান্তর ছক্কার কথাটা ধরেন, 31 বলে 54 থেকে 30 বলে 48, অ্যাপারেন্টলি মনে হতে পারে এটা আর এমন কি, কিন্তু এই যে লাস্ট 5 ওভারে 50 প্লাস রান লাগবে না, 50 মাইনাস রান লাগবে, ওই যে ছক্কাটা মারলেন, ওই ছক্কার গুরুত্ব আমার কাছে তাই খুবই অপরিসীম। এবং আমি যেটা বলছিলাম যে শান্তর ইনিংসের প্ল্যানিং এর যে জায়গাটা, আবার চিন্তা করে দেখেন 17 নম্বর ওভারের লাস্ট বলটা যখন 19 বলে লাগে 30 রান, শান্ত ওই বলটাকেও ছক্কা মারলেন, ফলে 18 বলে লাগে 24 রান। 19 বলে 30 রান মানে 3 ওভার 1 বলে 30 রান, এটা একটু ট্রিকি হয়ে যেতে পারতো, কিন্তু ওই যে ছক্কাটা তিনি মারলেন 3 ওভারে 24 রান প্রয়োজন, তারপরে আর এটা তাদের জন্য খুব একটা ট্রাবল হয়ে ওঠেনি। সে লাস্ট ওভারটাতে গিয়ে ম্যাচটা তারা জিতে গিয়েছে। এবং শান্তর ইনিংসের আরো একটা ম্যাজিস্টিক যে ব্যাপার, তিনি 50-তে পৌঁছেছেন 36 বলে, সেইটাই ইটসেলফ দুর্দান্ত। সেঞ্চুরিতে পৌঁছেছেন 58 বলে, মানে পরের 50 করেছেন তিনি মাত্র 22 বলে। হ্যাঁ, লাস্ট ওভারে কি একটা মিসফিল্ডিং এর কারণেই 1 রান থেকে 2 রান হয়ে গেল, সেখানটাতেই শান্ত সেঞ্চুরিটা পেয়ে গেলেন। কিন্তু এই যে প্রথম 50 তিনি করেছেন 36 বলে, পরের 50 করেছেন 22 বলে, ইনিংসটা তিনি যেভাবে সাজিয়েছেন, এইটা আসলে টি-20 ফরম্যাটে চেজিং এ একটা মাস্টার ক্লাস বলে আমার কাছে মনে হয়। এবং অবভিয়াসলি মাস্টার ক্লাস হচ্ছে গিয়ে মুশফিকুর রহিম সাপোর্টিং রোলটা কিভাবে প্লে করতে হয়। তিনি 51 বলে অপরাজিত, 31 বলে অপরাজিত 51 রানের একটা ইনিংস খেলেছেন এবং তাদের পার্টনারশিপ 71 বলে অবিচ্ছিন্ন 130 রানের পার্টনারশিপ। মুশফিকের ব্যাট থেকে ওই 4 রান আসাতেই ওইখানটাতে জয় নিশ্চিত হয়েছে, তার 50টাও হয়েছে, এইটা আসলে তিনিও ডিজার্ভ করেন। কিন্তু শান্ত আসলে সেঞ্চুরিটা যেভাবে ডিজার্ভ করছেন, এবং এই সূত্র ধরে ইউ নেভার নো ওয়ার্ল্ড কাপে বাংলাদেশের টি-20 স্কোয়াডেও কলটা কি ডিজার্ভ করেন কিনা, এই একটা ইনিংস দেখে ডিসিশনে পৌঁছানো যাবে না। কেন আমি বলছিলাম যে বাংলাদেশের টি-20 পরিকল্পনা থেকে শান্ত সরে গেছেন, লাস্ট 7টা সিরিজে তাকে স্কোয়াডেই রাখা হয়নি বাংলাদেশের টি-20তে, সেইখানে একটা ইনিংসেই তো আর স্কোয়াডে চলে আসবেন না। কিন্তু এই রান ধারা যদি তিনি অব্যাহত রাখেন, তাহলে বাংলাদেশের সিলেকশন প্যানেল, টি-20 ফরম্যাটের ক্যাপ্টেন, কোচ, তাদেরকে একটু ভিন্নভাবে ভাবতেই হবে। যাই হোক, সেটা তো পরের আলোচনা। কিন্তু এই যে বিপিএল এর প্রথম ম্যাচটাতেই 190 রান চেস করে রাজশাহী ওয়ারিয়র্স যে জিতে গেল, মুশফিকুর রহিমের 50 এবং নাজমুল হোসেন শান্তর অপরাজিত সেঞ্চুরিতে, তাতে টার্নিং পয়েন্ট কোনটাকে বলবো? আমার কাছে ভাই টার্নিং পয়েন্ট ওই যে আমি 3টা ফেজের কথা বলেছিলাম না, বিশেষত 2টা ফেজ, বিশেষত শান্তর ওই 2টা ছক্কা। 31 বলে 54 রান লাগে, শান্ত ছক্কা মারলেন, 30 বলে 48 রান প্রয়োজনীয়তা হয়ে গেল। 19 বলে 30 রান লাগে, শান্ত ছক্কা মারলেন, 18 বলে 24 রান হয়ে গেল। এই যে 2টা ছক্কা, এই 2টা ছক্কার গুরুত্ব শুধু 6-6 12 রান না, আমার কাছে মনে হয় এর চেয়ে আরো অনেক বেশি কিছু। ওভারঅল পার্টনারশিপের কথা তো বলতেই পারেন, ওভারঅল ব্যাটসম্যানশিপের কথাও বলতে পারেন, কিন্তু আমি শেষ পর্যন্ত গিয়ে একেবারে ন্যারো ডাউন করে নিয়ে এসে রাজশাহীর এই জয়ে নাজমুল হোসেন শান্তর এই বিস্ফোরক সেঞ্চুরির মধ্যেও ওই 2টা ছক্কার মোমেন্টটাকেই আমার কাছে মনে হয় রাজশাহীর জয়ের টার্নিং পয়েন্ট। আপনার টার্নিং পয়েন্টও কি এটা, এবং আপনিও কি মনে করছেন কিনা শান্ত এই রানের ধারাটা অব্যাহত রাখলে টি-20 বিশ্বকাপ দলেও সুযোগ পেয়ে যেতে পারেন? জানাতে পারেন আপনার মতামত।